আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। মুছে ফেলেছিলেন আসল পরিচয়। শেষ মুহূর্তে একটি তিল আর আঁচিলে ধরা খেলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর নামের বাংলাদেশের মীর জাফর। এতদিন পর কেন তিনি দেশে এসেছেন? আওয়ামী লীগ আমলে আসলে তো সেফ থাকতেন, কিন্তু বিএনপি ক্ষমতায়, অথচ বিএনপির প্রতিষ্ঠাতার খুনি ফিরেছে দেশে। ব্যাপারটা কেমন মনে হয় না? একটু গভীরে চিন্তা করলেই সব বেরিয়ে আসবে আসল রহস্য। তারেক রহমান দেশে ফেরার আগে কয়েকবার দিনক্ষণ পাল্টাচ্ছিলেন এবং বলেছেনও, আমার দেশে ফেরা আমার হাতে নেই। আর এর মাধ্যমে তিনি নিরাপত্তার কথাই বুঝিয়েছেন। কারণ একটাই, ভারত। ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়নি, আর কোনো প্রতিবেশী চায়ও না যে তারা বেশি উন্নত হয়ে যাক। তাহলে প্রতিবেশী দেশকে নিজেদের কবজায় রাখা যাবে না। বাংলাদেশকে উন্নত শিখরে পৌঁছাতে বা কালচারাল দিক থেকে দেশকে উন্নত করতে চেয়েছিলেন শহীদ ওসমান হাদিও। তিনি ভারতীয় অপসংস্কৃতি থেকে এই যুব সমাজকে বাঁচাতে চেয়েছিলেন। তার পুরস্কার হিসেবে পেলেন মৃত্যু। তেমনটি যদি চিন্তা করেন, জিয়াউর রহমান বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন, তখনও ভারতের ষড়যন্ত্রে তিনি শেষ হয়ে গেলেন। তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই পথেই হাঁটছেন, বরং বাপের চেয়েও কিছু কিছু দিক থেকে ঢের বেশি ভালো পদক্ষেপ নিচ্ছেন দেশের জন্য। কারণ দীর্ঘ বিদেশি জীবনে ইউরোপের উন্নত দেশের উন্নত চিন্তা তার মধ্যে বিচরণ করছে। সম্প্রতি তারেক রহমানের কিছু কর্মকাণ্ডে ভারত একেবারেই অখুশি। সীমান্ত হত্যা নিয়ে সোচ্চার, বিজেপিকে কঠোর অবস্থানে রাখা, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের দ্বারস্থ, এমনকি ভারত সফরে না গিয়ে আগে চীনের সাথে বিভিন্ন চুক্তি করায় চীনের চিরশত্রু ভারতের গায়ে পোড়ন লেগেছে বলতে পারেন কাটা গায়ে নুনের ছিটা। চীন পাকিস্তানের সাথে তারেক রহমানের সুসম্পর্ক দেখে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। তারেক রহমান বুঝতে পারছেন যে বাংলাদেশের আসলে প্রকৃত বন্ধুকে আর প্রকৃত শত্রুকে, তাই তিনি ভারতকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। আর সম্প্রতি প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে তাদের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত। তাতেও বেশ ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতও বুঝতে পারছে তারেক রহমানের ভারত বিরোধিতার মন্ত্র, কারণ তারা বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়ে কখনো বাংলাদেশের বন্ধু হতে পারবে না, এটাও টের পেয়েছে। তাই তো চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু করেছে। সীমান্তে পুশ ইন, বাঁধ ভেঙে পানি ছেড়ে দেয়া থেকে শুরু করে হাসিনাকে ডিসেম্বরে দেশে পাঠানোর ঘোষণা দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। তারই ধারাবাহিকতায় তাদের বিশ্বস্ত হাতিয়ার মোজাফফরকে দেশে পাঠিয়েছে তারেক রহমানকে মাইনাস করার জন্য। কয়েকদিন আগেই কর্নেল ওলি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে বলেছেন, আপনি ঢাকার বাইরে রাত্রিযাপন করবেন না। এই কথাও বড় ইঙ্গিত বহন করে। তবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন আর আগের মতো নেই। সেই 1981 সালের মতো কুখ্যাত হত্যার ঘটনা যে এখন এত সহজ নয়, তা ডিবির চৌকস গোয়েন্দা তৎপরতায় জিয়া হত্যার প্রধান কুশীলব গ্রেপ্তারের মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশ। এই মোজাফফরকে ভারত জিয়াউর রহমানকে হত্যার পর থেকে এখন পর্যন্ত পুষে রেখেছে তাদের কূটকীর্তি হাসিল করার জন্যই। দীর্ঘ ৪৫ বছর নিজের পরিচয় গোপন রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন। তবে শেষ মুহূর্তে নিজের পরিচয় জানাতে গিয়ে করা একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটায়। সেই সূত্র ধরে রাজধানীর বনানী ডিওএইচএসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মোজাফফর হোসেন তার আসল পরিচয় পুরোপুরি মুছে ফেলেছিলেন। তিনি সম্পূর্ণ নতুন একটি ছদ্মনাম ধারণ করেন এবং নিজের চেহারা ও বেশভূষায় পরিবর্তন আনেন। দীর্ঘ ৪৫ বছরে তার পারিবারিক যোগাযোগ এবং পুরনো চেনা পরিমণ্ডলের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছিলেন, যাতে কোনোভাবেই কল ট্র্যাকিং বা নজরদারির মাধ্যমে তার সন্ধান না মেলে। জীবনের শেষ ভাগে এসে তিনি অত্যন্ত গোপনে বাংলাদেশে ফিরে আসেন। বসবাস শুরু করেন রাজধানীর সবচেয়ে সুরক্ষিত ও অভিজাত এলাকাগুলোর একটি বনানী ডিওএইচএসে। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে ডিওএইচএস এলাকাটি তার চেনা পরিবেশ হলেও সেখানে তিনি নিজেকে একজন সাধারণ বয়োবৃদ্ধ এবং রাজনীতি বিমুখ নাগরিক হিসেবে পরিচিত করে তুলেছিলেন। আশেপাশের মানুষ বা প্রতিবেশীরা কেউই কল্পনাও করতে পারেনি যে তাদের পাশে বসবাসকারী এই বৃদ্ধই আসলে বাংলাদেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান ঘাতক। এতদিন পরে কিভাবে ধরা পড়ল ইতিহাসের এই খলনায়ক? জানতে চাইলে অভিযানে থাকা ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে অপরাধীরা কত ধরনের কৌশল অবলম্বন করতে পারে তার অন্যতম উদাহরণ এই মোজাফফর।
নিজের অবয়ব, চালচলন, এমনকি পেশা ও বাসস্থান পরিবর্তন করে সে দীর্ঘদিন একটি সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে ছদ্মবেশে অবস্থান করছিল। এ কারণে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর কাছে তার অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট ক্লু ছিল না। তবে অপরাধ যতই নিখুঁত হোক না কেন, অপরাধীর কোনো না কোনো চিহ্ন বা সূত্র থেকেই যায়। এটাই নির্মম নিয়তি। আর সেই সূত্র ধরেই এত বছর পর তাকে ডিবি গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারের সূত্র জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ডিবির বিশ্বস্ত টিম জানতে পারে গোয়েন্দা কর্মকর্তারা প্রাথমিকভাবে তার মেয়ের কর্মস্থলের সূত্র ধরে অনুসন্ধান শুরু করেন। জানা যায় তার মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলে চাকরি করেন। কয়েক মাস ধরে মেয়ের কর্মস্থল এবং গতিবিধি পর্যবেক্ষণ করে গোয়েন্দারা একটি সম্ভাব্য বাড়ির ঠিকানা চিহ্নিত করেন। বাড়িটি চিহ্নিত করার পর ডিবি কর্মকর্তারা বেশ কিছুদিন ধরে দূর থেকে লক্ষ্য রাখেন এবং ছদ্মবেশে সার্বিক পরিবেশ ও মোজাফফরের উপস্থিতি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। গোয়েন্দাদের কাছে মোজাফফরের শারীরিক বৈশিষ্ট্যের একটি ক্লু আগে থেকেই নথিবদ্ধ ছিল। তার নাকের ঠিক নিচে একটি আঁচিল বা তিল সদৃশ কালো দাগ রয়েছে। চেহারা পরিবর্তন করলেও এই জন্ম চিহ্নটি পরিবর্তনের সুযোগ তার ছিল না। অভিযানে যাওয়ার আগে গোয়েন্দা কর্মকর্তারা এই চিহ্নটিকে তাদের প্রধান শনাক্তকরণ সূত্র হিসেবে নির্ধারণ করেন। বুধবার গভীর রাতে আসে সেই মাহেন্দ্র খন। করা হয় অভিযানের চূড়ান্ত পরিকল্পনা। গোয়েন্দা দল ছদ্মবেশে বাসার দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে দরজা খোলার পর অত্যন্ত নাটকীয় ও সুকৌশলে এগোয় পুরো প্রক্রিয়া। দরজা খোলার পর গোয়েন্দারা সরাসরি কোনো অভিযান বা গ্রেফতার বিষয়ক কোনো ভয়ভীতি না দেখিয়ে অতিথির মতো স্বাভাবিক আচরণ করেন। মেয়ের নাম ধরে জানতে চান অমুক তার মেয়ে, যিনি এয়ারটেলে কাজ করেন, বাসায় আছেন কিনা। এ সময় গোয়েন্দা কর্মকর্তারা নিজেদের এয়ারটেল অফিস থেকে আসা কর্মী হিসেবে পরিচয় দেন। তবে এত রাতে অফিসের লোক বাসায় আসায় স্বাভাবিকভাবেই ঘরের ভেতর থেকে কৌতূহল ও কিছুটা সন্দেহ তৈরি হয়। এজন্য বাসার ভেতর থেকে একজন বয়োবৃদ্ধ ব্যক্তি দরজা খুলে এগিয়ে এসে জানতে চান, এত রাতে অফিসের কাজ কেন, আমাকে বলুন কি বিষয়। গোয়েন্দারা তখন কৌশলগতভাবে বয়োজ্যেষ্ঠ লোকটির চেহারা পর্যবেক্ষণ করেন। বাড়ির অল্প আলোতেও কর্মকর্তাদের চোখ এড়ায়নি তার নাকের নিচে থাকা সেই পরিচিত তিল বা আঁচিলটি। এ সময় কর্মকর্তারা বলেন, মুরব্বী, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? আমরা যার সঙ্গে দেখা করতে এসেছি তার সঙ্গে দেখা করতে দিন। সরল বিশ্বাসে এবং কিছুটা আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যক্তি উত্তর দেন, আমি মোজাফফর, মেয়ের বাবা। মোজাফফরের মুখ থেকে এই কথা শোনার পর আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি ডিবির চৌকস দল। পলকের মধ্যেই পকেট থেকে বের হয়ে আসে হ্যান্ডকাফ। অতঃপর মোজাফফরের দুই হাত বন্দী হয়ে যায় ডিবির শিকলে। চোখের পলকে দীর্ঘদিনের ছদ্মবেশী ও সুচতুর পলাতক আসামির হাতজোড়া অবরুদ্ধ হয়ে পড়ে আইনের খাঁচায়। এরপর হতভম্ব চাহনি আর অপ্রস্তুত আত্মসমর্পণ বুঝিয়ে দেয় ডিবির এই নিখুঁত অপারেশন কতটা নিখুঁত ও পরিপক্ক ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন 1981 সালের 31 মে সংগঠিত সামরিক অভ্যুত্থানের অন্যতম মূল পরিকল্পনাকারী। তিনি ছিলেন কিলিং স্কোয়াডের সক্রিয় সদস্য। প্রসঙ্গত 1981 সালের 30 মে গভীর রাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউজে হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। হত্যাকাণ্ডের সামরিক তদন্তের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় যে 13 জন সেনা কর্মকর্তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল, মোজাফফর হোসেন ছিলেন তাদের মধ্যে অন্যতম। ঘটনার পর থেকেই তিনি দীর্ঘ 45 বছর ধরে ফেরারি ছিলেন। মামলার নথি তদন্তের বিবরণী থেকে জানা যায়, চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কাল রাতে মেজর মোজাফফরের ভূমিকা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আক্রমণের সময় সার্কিট হাউজে হানা দিয়ে মেজর মোজাফফর ও ক্যাপ্টেন মোসলে উদ্দিন সরাসরি রাষ্ট্রপতির কক্ষের দিকে অগ্রসর হন। মোজাফফরই প্রথম ব্যক্তি ছিলেন যিনি সশরীরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষের বাইরে এনে শনাক্ত করেন। শুধু শনাক্ত করাই নয়, ঠান্ডা মাথায় তিনি রাষ্ট্রপতিকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। হত্যাকাণ্ড নিশ্চিত করার পরপরই মোজাফফর চট্টগ্রাম সেনানিবাসের 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোনে ইংরেজিতে নৃশংস বার্তাটি দেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। 1981 সালের 31 মে যখন সরকারি বাহিনী পুনরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, তখন বিদ্রোহের মূল হোতা মেজর জেনারেল মঞ্জুর সহ অনেকে গ্রেফতার হন এবং পরে মঞ্জুর নিহত হন। তবে মেজর মোজাফফর হোসেন এবং মেজর এম.এ. খালেদ কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। গোয়েন্দা সূত্রে মোজাফফরের 4.5 দশকের পলাতক জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। গ্রেফতার এড়াতে মোজাফফর দীর্ঘদিন পার্শ্ববর্তী দেশ ভারতে ছদ্মনামে আত্মগোপনে ছিলেন। নিজেকে আড়াল করতে তিনি নিজের আসল পরিচয় সম্পূর্ণ মুছে ফেলেন। বছরের পর বছর ধরে তিনি ভুল নাম, পরিচয় এবং জাল কাগজপত্র ব্যবহার করে চলতেন।
এতদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়েও শেষ রক্ষা হয়নি। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তিনি একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং কোর্ট মার্শালের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তাই প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে তাকে সেনাবাহিনীর নিজস্ব জুডিশিয়াল প্রসেস বা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 1981 সালের 31 মে যখন সামরিক অভ্যুত্থানে ব্যর্থ হয় এবং সেনাবাহিনীর তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর নিহত হন, তখন মোজাফফর বুঝতে পারেন তার বাঁচার কোনো পথ নেই। তাই তিনি তার আরেক সহযোগী মেজর SM খালেদ সীমান্ত পাড়ি দিয়ে কৌশলে পার্শ্ববর্তী দেশ ভারতে প্রবেশ করেন। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ভারতে তিনি দীর্ঘ সময় কাটান। 1997 থেকে 1998 সালের দিকে তিনি ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করেন এবং সেখান থেকেই পরবর্তী জীবনের ছক আঁকেন। পলাতক অবস্থায় তিনি কেবল ভারতে সীমাবদ্ধ ছিলেন না, ভারতের ভুয়া নাগরিক বা জাল নথির সাহায্যে তিনি পাসপোর্ট তৈরি করেছিলেন। এই ভুয়া আন্তর্জাতিক নথির উপর ভর করে তিনি বিশ্বের একাধিক দেশ সফর করেছেন এবং বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। ফলে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বা বাংলাদেশের গোয়েন্দারা তার আসল নামে খোঁজ করেও দীর্ঘদিন কোনো হদিস পাননি।